রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিদ্যুতের সংকট হলে গ্রামে নয় লোডশেডিং হবে গুলশান বনানীতে, সংসদে প্রধানমন্ত্রী। কোনো প্রকল্পে অর্থ আত্মসাতের সুযোগ রাখেনি সরকার। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, দেশটির পররাষ্ট্র সচিবের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক। ভারতের ভূমি ব্যবহার করে নেপাল থেকে আসবে বিদ্যুৎ। দল অংশ না নিলেও উপজেলা নির্বাচনে জয় পেলেন বিএনপির বহিষ্কৃত 7 জন। জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি বলছেন কেন্দ্রীয় নেতারা। ভোট পরবর্তী সহিংসতায় আহত অন্তত 13। এবং আল্লাহর নৈকট্য পেতে মক্কার পানে মুসল্লিরা হজ যাত্রার প্রথম দিনে সৌদি আরবে গেলেন 2000-এর বেশি। সার্বিক ব্যবস্থাপনায় যাত্রীদের সন্তোষ। চট্টগ্রামের কর্ণফুলীতে আছড়ে পড়া প্রশিক্ষণ যুদ্ধ বিমান প্রায় 11 ঘন্টা পর উদ্ধার করেছে নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ বলবান। এদিকে জহুরুল হক ঘাঁটিতে দুর্ঘটনায় নিহত বিমান সেনার প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। উদ্ধার অভিযানের এই মুহূর্তের সবশেষ জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কমল দে। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। 11 ঘন্টা চেষ্টার পর নদীর তলদেশ থেকে উদ্ধার করে এনেছে বাংলাদেশ বিমানের বিধ্বস্ত বিমানটি, এবং সকাল 11টা থেকে শুরু হয়েছিল নৌবাহিনীর এই উদ্ধার প্রক্রিয়া, এবং সকাল রাত 10টায় ঠিক 11 ঘন্টার মধ্যে তারা নদী তলদেশ থেকে বলবান জাহাজটি এসে এই বিমানটি উদ্ধার করতে সক্ষম হয়েছে। আপনারা জানেন সকাল 11টা 10-20 মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশের অন্যতম বিপজ্জনক নৌ রুট, যেটাকে বন্দর চ্যানেল বলা হয়, যেটি কর্ণফুলী নদীর মোহনা এবং বঙ্গোপসাগরের সঙ্গমস্থল। সেখানে বিধ্বস্ত হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানটি। এরপর বিধ্বস্ত হওয়ার পর বিমানটি সরাসরি একেবারে নদীর তলদেশে চলে যায়। যেহেতু এটা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের জাহাজ চলাচলের পথ, তাই এই নৌ চ্যানেলকে নিরাপদ করার জন্য নৌবাহিনী তার প্রক্রিয়া শুরু করে। সকাল 11টা থেকে শুরু করে একাধিক টিম তথা ডুবুরি দল দিয়ে তারা এই নদীর তলদেশে ড্রাইভ করিয়েছে। এটি জানেন তখন কিন্তু তীব্র স্রোত ছিল, ঢেউ ছিল। এর মাঝে নৌবাহিনীর যারা ডুবুরি দল তারা জীবন বাজি রেখে এই বিধ্বস্ত বিমানটি শনাক্ত করতে সক্ষম হয়। এই সময় কিন্তু তার পাশে অবস্থান ছিল নৌবাহিনীর আরেকটি অত্যাধুনিক জাহাজ, সোনার জাহাজ, যে জাহাজের মাধ্যমে তারা কর্ণফুলী নদী তলদেশ পুরোটা স্ক্যান করছিল, এবং তারা সকাল ঠিক সন্ধ্যে 6টায় তারা শনাক্ত করতে সমর্থ হয় এই বিমানটির অবস্থানটি। এরপর তারা তাদের যে যে উদ্ধারকারী জাহাজ রয়েছে বলবান, আমি যে জাহাজটিতে অবস্থান নিয়ে আছি সে বলবান জাহাজটি তারা আনে, এবং তারা সেখান থেকে তারা ডুবুরি দলকে আবার নামানো হয় সাগর নদীর মধ্যে। তারা গিয়ে নদীর মধ্যে নদীর তলদেশে গিয়ে এই বিমানটি তারা কেবল লাগাতে সক্ষম হয়। এরপর কেবল যে ক্রেনের সাহায্যে বিমানটি তুলে আনা হয়েছে। অর্থাৎ 11 ঘন্টা প্রাণান্তকর চেষ্টা করেছে বাংলাদেশ নৌবাহিনীর যে ডুবুরি দল এবং তাদের বলবান জাহাজ। মূলত 3 ভাগে বিভক্ত হয়ে নৌবাহিনী এই উদ্ধার প্রক্রিয়া শুরু করেছিল। একটি প্রক্রিয়া ছিল যারা সশরীরে এই ডুবুরি দল, ড্রাইভার, স্কুবাররা এবং তাদের যে কর্মকর্তারা এই কর্ণফুলী নদীতে সে অবস্থান নিয়ে বারবার নদীতে ড্রাইভ দিয়েছে। আরেকটি দল অবস্থান ছিল সোনার জাহাজে, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তারা এই জাহাজটি বিধ্বস্ত বিমানটি তারা শনাক্তের চেষ্টা করেছে। আরেকটি দল ছিল বিএনএস ইশাখাতে, যারা সেই ঊর্ধ্বতন কর্মকর্তারা যারা পুরো উদ্ধার প্রক্রিয়া তাদের নিজস্ব কার্যালয়ে বসে তদারকি করছিল। এরপর আমরা দেখেছি ঠিক সন্ধ্যা যখন 6টার আগ মুহূর্তে তারা বিমানটির অবস্থান শনাক্ত করতে সমর্থ হয়, তখন তারা একটি বেলুন বসিয়ে দেয় সেখানের মধ্যে। এরপর যেহেতু এখন পূর্ণাঙ্গ ভাটা চল, তখন কিন্তু জোয়ার ছিল, জোয়ারের মধ্যে নৌবাহিনীর ডুবুরি দল তারা নদী তলদেশে নেমেছে এবং তারা ম্যানুয়ালি চেষ্টা করেছিল। সর্বশেষ সন্ধ্যা 6টায় যখন তারা শনাক্ত করতে সমর্থ হয়, এরপর তাদের যে উদ্ধারকারী জাহাজ বলবান, সে বলবানকে কিন্তু আগে প্রস্তুত করা হয়েছিল। সে বলবান এসে তাদের ডুবুরি দলকে আবার পানিতে নামানো হয়, এবং তারা সেখানে কেবল লাগিয়ে বিমানটি তুলে এনেছে। অর্থাৎ নৌবাহিনীর যে সফলতা সেটি আবারও দেখিয়ে দিল এই 11 ঘন্টার মধ্যে নদীর তলদেশে একেবারে ডুবে থাকা বিমানটি উদ্ধারের মাধ্যমে। এছাড়া আরেকটি বিষয় যে 2 জন, অর্থাৎ আমি যদি বলি যে মারা গিয়ে এই বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন স্কোয়াড্রন লিডার যে আসিম জাওয়াত, তাকে কিন্তু প্রথমে নৌবাহিনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, সেখানে তার চিকিৎসার ব্যবস্থা হয়েছে, সেখানকার চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেছেন। যেহেতু আপনারা জানেন নৌবাহিনী কিন্তু কর্ণফুলীতে একটা বিপক্ষ অবস্থান নিয়ে আছে, তারা যদি যে আবার যে সক্ষমতা রয়েছে সেটি কিন্তু তারা এই উদ্ধার প্রক্রিয়ার মাধ্যমে তারা সেটি প্রমাণ দিচ্ছে। এখনও দেখতে পাচ্ছেন নৌবাহিনীর সদস্যরা উদ্ধারকৃত বিমানটি বিধ্বস্ত বিমানটি বিমান বাহিনীর কাছে হস্তান্তর করছে। এই ক্রেনে করে তারা বিমান বাহিনীর কাছে পৌঁছে দিচ্ছে, এবং এরপর বিমান বাহিনীর সদস্যরা বিমানটি বুঝে নেবেন, এবং বুঝে নেওয়ার পর বিমানটি কীভাবে দুর্ঘটনা ঘটেছে সেটি তারা পরীক্ষা করবেন। এই
বিমানটির মাধ্যমে, অর্থাৎ বলা চলে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল এবং এই উদ্ধারকারী জাহাজ বলবান দীর্ঘ 11 ঘন্টার চেষ্টার পর বিমানটি উদ্ধার করতে পেরেছে। উদ্ধার প্রক্রিয়া আপাতত এবং খণ্ড খণ্ড যে অংশ ছিল সেগুলো তারা উদ্ধার করে বিমান বাহিনীর কাছে হস্তান্তর করছে। 11 ঘন্টার যে সফল অভিযান তারা এখন কিছুক্ষণের মধ্যে হয়তো শেষ করবে। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল আজকের বিমান দুর্ঘটনায় যে একজন মারা গেছেন, যে স্কোয়াডের লিডার আসিম জাওয়াদ, এবং এরপর 11 ঘন্টার চেষ্টার পর বিধ্বস্ত বিমানটি উদ্ধার করেছে নদী তলদেশ থেকে নৌবাহিনী, তার সর্বশেষ। উদ্ধার অভিযানের সবশেষে আমরা সরাসরি ছিলাম চট্টগ্রামে, যুক্ত হয়েছিলেন সহকর্মী কমল দে। এদিকে চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট আসিম জাওয়াদের জানাজা সম্পন্ন হয়েছে। রাত 9টার দিকে চট্টগ্রামে বিমান বাহিনীর জহুরুল হক ঘাঁটিতে সহকর্মীদের উপস্থিতিতে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সন্ধ্যায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদের মরদেহ বিমান বাহিনীর ঘাঁটিতে নেওয়া হলে শোকাহত পরিবেশ সৃষ্টি হয়। কর্মজীবনে সৎ ও ন্যায় পরায়ণ ছিলেন বৈমানিক জাওয়াদ। কাল সকাল 10টায় বিমান বাহিনীর বিএএফ ঘাঁটি বাসার প্যারেড গ্রাউন্ডে শোকজনিত প্যারেড অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আমি আমার ছেলের পক্ষ থেকে আপনাদেরকে মাপ চাচ্ছি। আল্লাহ আপনাদেরকে সবাইকে মাপ করে দিবেন, ওকে সবাই মাপ করে দিবেন। আমি এটাই বলতেছি, আসলে আমার কিছু বলার নাই। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক। আল্লাহ আমার ছেলেটাকে যেন বেহেশত নসিব করো। আমি বিদ্যুতের সংকট হলে এখন থেকে গ্রামে নয়, গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় লোডশেডিং করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, দ্রুত বিদ্যুৎ সরবরাহের জন্য বিশেষ আইন নিয়ে যারা সমালোচনা করছেন তারা অর্বাচীন। পৃথিবীর কোনো দেশেই ক্যাপাসিটি পেমেন্ট ছাড়া বিদ্যুৎ উৎপাদন করে না। রাতে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী সেশনে বক্তব্য দেন সংসদ নেতা। আমরা কিন্তু একের পর এক সাফল্য দেখাতে সক্ষম হয়েছি। এটা যতই বলেন, আজকে যেখানে 1600 মেগাওয়াট বিদ্যুৎ ছিল, আজকে তো 16,000 মেগাওয়াটের উপরে আমরা উৎপাদন করতে পারি। বিশেষ আইন এই জন্য করেছি, আমি তো ব্যক্তি খাতে সব উন্মুক্ত করে দিয়েছি। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যাপাসিটি চার্জ ছাড়া বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের চুক্তি স্বাক্ষর হয়? একটা দেশ দেখান। এই ক্যাপাসিটি চার্জ বলে বলে সব চিৎকার, এটা বলে চিৎকার, ওটা বলে চিৎকার। বিশেষ আইনে কাউকে কিন্তু দায় মুক্তি দেওয়া হয়নি। এটার প্রয়োজন নাই যারা বলে, তাদেরকে কি বলবো? অর্বাচীন ছাড়া। যে প্রচণ্ড গরম, সেখানে লোডশেডিং হয়েছে, আমরা সেটা স্বীকার করি, কিন্তু কৃষকের তারা যেন সেচটা পায় সেখানে কোনো অভাব হয়নি, আমরা সেটার ব্যবস্থা রেখেছি। আর 1000 মেগাওয়াট বা 2000 মেগাওয়াট যেদিন লোডশেডিং হবে, আমরা আমার গ্রামে লোডশেডিং আর দেবে না, দেবা গুলশান, বাড়িধারা, বনানী, বড় লোকদের জায়গায়, যারা সব থেকে বেশি বিদ্যুৎ ব্যবহার করে। তারা একটু 2 ঘন্টা করে দিলে আমার কিন্তু অনেক সাশ্রয় হয়, আর কৃষকের আর অভাব হবে না। এখন থেকে সেটাই করবে। এটা মন্ত্রীকে, প্রতিমন্ত্রীকে বলছিলাম, তুমি যেখানে থাকো ওইখানে লোডশেডিং দেখতে চাই। প্রজেক্ট দিয়েই তো আগে টাকা খাওয়া, আর আমরা প্রজেক্ট শেষ করে ছাড়ি, ওখানে টাকা খাওয়ার কোনো সুযোগ নাই। এটা হলো বাস্তবতা। যে কাজগুলো আমরা করেছি, যার শুভ ফলটা দেশবাসী পাচ্ছে, সেটাকে স্বীকার করেন। জনগণের কাছ থেকে কিন্তু আমাকে দূরে সরাতে পারবেন না। আমার একটা শক্তি হচ্ছে জনগণ। একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে ওই আস্থা, বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। যতক্ষণ আমার দেশবাসী আমার পাশে আছে, আমি কাউকে পরোয়া করি না। চীনকে টেক্কা দিয়ে তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়নে আগ্রহী ভারত, সায় আছে সরকারেরও। দুপুরে ভারতের পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে এমনটাই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানিতে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে ঢাকা। চলছে ভারতের লোকসভা নির্বাচন। 4 জুন নতুন সরকার গঠন হবে দেশটিতে। এরই মাঝে ঢাকা সফর করলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে দিল্লি সফরের আমন্ত্রণ জানান তিনি। সেখান থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন কোয়াত্রা। ঘণ্টাখানেকের আলোচনায় উঠে আসে গুরুত্বপূর্ণ নানা ইস্যু।
ভারত না চীন সরকারের অগ্রাধিকারের জায়গায় রেখে এমন প্রশ্নের সম্পূরক হয়ে উঠেছে জুলাইয়ে কোথায় আগে সফর করবেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বললেন, দিল্লি কাছে, বেজিং একটু দূরে। মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের কথা রয়েছে, কিন্তু তাদের ইলেকশন শেষ না হওয়া পর্যন্ত তো কখন সফর হবে সেটি নির্ধারণ করা যাচ্ছে না। ভারত বাংলাদেশের দীর্ঘদিনের সমস্যা তিস্তার পানি বন্টন। ভারতের শীর্ষ কূটনীতিকের সঙ্গে সাক্ষাৎ শেষে পররাষ্ট্রমন্ত্রী জানালেন, এখন তিস্তা বহুমুখী প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত। তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। এদিকে নেপাল ও ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহারের আনুষ্ঠানিক সম্মতি মিলেছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানি করার ক্ষেত্রে সবকিছু ফাইনালাইজ হয়েছে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে। এরপর দুদেশের সচিব পর্যায়ের বৈঠকে সীমান্ত হত্যা বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ। সীমান্তে বেশ কিছু আমাদের নাগরিক মারা গেছে, সেটা নিয়ে আমি আমাদের কনসার্ন ব্যক্ত করেছি। নন লিথাল যাতে ওয়েপন ইউজ করা হয় সেই ব্যাপারে আমরা জোর দিয়েছি। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের ওপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এর বিকল্প ছিল না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বাংলাদেশে আমেরিকান পণ্য সেবা প্রদর্শন ও দ্বিপাক্ষিক বাণিজ্য দৃঢ় করার লক্ষ্যে রাজধানীতে শুরু হলো 29তম ইউএস ট্রেড শো 2024। আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ ও ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসের আয়োজনে বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয় এই প্রদর্শনী। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বাড়াতে এই ট্রেড শো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের সভাপতি সৈয়দ এরশাদ আহমেদ। আমাদের আমেরিকান কোম্পানিগুলো বাংলাদেশে কী ধরনের প্রোডাক্ট এবং সার্ভিস আপনার বা সেবা এবং মানে কমোডিটি এখানে সেল করছে সেটা একটা শোকেসিং করা, মানুষকে জানানো, এইগুলো দেখে ধরেন যারা এন্টারপ্রেনার তারা উদ্বুদ্ধ হয়। প্রদর্শনী উদ্বোধন ও পরিদর্শনে এসে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, অর্থ পাচারের বিষয়ে শক্ত প্রমাণ না থাকায় কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্যাংক ঋণের সুদের হার বৃদ্ধিতে ব্যবসায়ীদের উপর চাপ বাড়লেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর বিকল্প ছিল না বলেও জানান তিনি। আমাদের রেমিটেন্সের উপরেও অনেক ইম্প্যাক্ট পড়বে এটা, যার ফলে আমাদের যে রিজার্ভের উপরে চাপ আছে সে চাপটা অনেকটা কমে যাবে। অনেক দিন থেকেই বলে আসতেছি ইন্টারেস্ট রেটটা বাড়বে, ব্যবসায়ীদের উপরে অনেক সিরিয়াস একটা চাপ পড়বে। 3 দিনব্যাপী এই প্রদর্শনীতে 44টির বেশি প্রতিষ্ঠানের তৈরি শতাধিক মার্কিন পণ্য ও সেবা প্রদর্শন করা হচ্ছে। প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত থাকবে সবার জন্য উন্মুক্ত। প্রদর্শনী চলবে আগামী 11 মে পর্যন্ত। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সৌদি আরবে পৌঁছেছে বাংলাদেশ বিমানের প্রথম হজ ফ্লাইট। 419 জন যাত্রী নিয়ে জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরে হজ টার্মিনালে পৌঁছায় ফ্লাইটটি। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। স্থানীয় সময় সকাল 11:30টায় 419 জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের চলতি বছরের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে পৌঁছায়। দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ জাভেদ পাটোয়ারি বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল, বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর সহ অন্যান্য কর্মকর্তারা। যে কোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনসুলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় পাশে আসছে বলে আশ্বাস দেন তারা। এদিকে বিমানবন্দরের ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন হজযাত্রীরা। বিমানবন্দরের সুন্দর ব্যবস্থাপনা ও উষ্ণ অভ্যর্থনা পেয়ে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। কোনো সমস্যা হয় নাই, খুব ভালোভাবে নির্বিঘ্নে আসতে পেরেছি। সৌদি পক্ষ থেকে আমাদের যেভাবে স্বাগত জানিয়েছে আমরা খুব খুশি। বাংলাদেশ বিমানে আমাদের বিমানে যে যারাই আমাদের সেবায় নিয়োজিত ছিল তারা অতুলনীয়। আল্লাহর রহমতে সবকিছু ঠিকঠাকভাবে সঠিকভাবে চলে আসছে। আল্লাহর কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আল্লাহ যেন সুস্থভাবে আমাদের কাজকে সহজ সরল করে এবং আমাদের হজকে কবুল করে নেয়। রোড টু মক্কা ইনিশিয়েটিভের আওতায় এবছর বাংলাদেশ থেকে মোট 85,257 জন পবিত্র হজ পালনের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এই ছিল আমার কাছে থাকা দেশ বিদেশের খবর।